হত্যাকারীরা রাষ্ট্র চালাক, এটা মানুষ চায় না, মন্তব্য ইসি সংস্কার কমিশন প্রধানের। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। বেনাজিরের ইকো রিসোর্টে এনবিআর এর অভিযান। কর ফাঁকির তদন্তের পাশাপাশি কথা বলবেন দখলের শিকার ভুক্তভোগীদের সাথে। মধ্যপ্রাচ্য প্রবাসীদের টিকা নিয়ে ভুল তথ্যে সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ। এজেন্সিগুলোর কারণেই হয়রানির শিকার বলে দাবি। ডব্লিউইএফ এর বার্ষিক বৈঠক শুরু, থাকছে বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ। যোগ দিতে 4 দিনের সফরে ডাভোসের পথে প্রধান উপদেষ্টা। কিছু পণ্যের ভ্যাট বাড়লেও বাজারে প্রভাব পড়েনি, জানালেন অর্থ উপদেষ্টা। আগামী বাজেটে পণ্যের ভ্যাট সমন্বয় করা হবে। দায়িত্ব নিয়েই বাইডেন আমলের 78 নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা, ভূ রাজনীতিতে পরিবর্তনের আভাস। এবং একদিন বিরতি দিয়ে কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগাংয়ের প্রতিপক্ষ ঢাকা, সন্ধ্যায় বরিশাল খুলনার লড়াই। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্দেশ্য নয়, কিন্তু যারা মানুষ হত্যা করেছে, গুরুতর অপরাধ করেছে, তারাই আবার রাষ্ট্র চালাক, এটা মানুষ চায় না বলে মন্তব্য করলেন বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে আগারগাঁও ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি টকের আয়োজন করেন নির্বাচন কমিশনের সংগঠনটি। এতে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তদের কবলে এই দুর্বৃত্তায়ন বন্ধে সংস্কার কমিশন প্রস্তাব করেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কুৎসিত লোকেরা যেন আর সংসদে প্রবেশ করতে না পারে। তিনি আরও বলেন, দলগুলোকে দায়বদ্ধ ও স্বচ্ছ রাখতে হতে হবে। রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার রাখতেই কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা কাউকে জোর করে কিংবা অযাচিতভাবে, অন্যায়ভাবে আমরা কাউকে থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, অপরাধ করে শাস্তি পেয়েছে কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক, আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। দ্বিতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। 1 জানুয়ারি 2008 তারিখ পর্যন্ত জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। নিবন্ধন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। আমরা ওদের এসএসসি সনদ নিব, মা বাবার ন্যাশনাল আইডি নিব, কিউআর কোড যুক্ত অনলাইন জন্ম নিবন্ধন নিব। আবার এখন যে কমিশনের যে প্রত্যয়নপত্র, এটাও কিউআর কোড যুক্ত যেটা আছে অনলাইন, ওইটাই দিতে হবে। আর একটু বেশি প্রচারণার সুযোগ দেওয়া হয়, সরকারি মাধ্যমে যদি একটু বেশি প্রচার করে জনগণ, ভোটাররা, নতুন ভোটাররা তাদের ডকুমেন্টগুলো বাসায় রেডি রাখতে পারবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না
যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি। যারা নির্বাচন চায় তাদের গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দেশে একটা সরকার আছে যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমরা জানি, এটা আমাদেরই সরকার। বিএনপি এবং যেসব রাজনৈতিক দলগুলো হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদেরই সরকার। এই সরকারের সাফল্য ব্যর্থতা এটা আমরা বহন করব, মানে যারা রাজনৈতিক দল করি বিএনপি বা অন্যান্য তাদের এটা বহন করতে হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গডফাদাররা গা ঢাকা দিলেও থেমে নেই মাদকের কারবার। কক্সবাজারে মাদকের একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির। নিউজ 24 এর অনুসন্ধান বলছে এবারে সেই জায়গা দখল করেছে তারই ডান হাত নূর মোহাম্মদ সহ পরিবারের আরো বেশ কয়েকজন। সারা দেশে মাদকের এই সিন্ডিকেটে নতুন সাম্রাজ্য গড়েছেন অন্তত ৭৫ জন। কক্সবাজার প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। মিয়ানমার থেকে যে ইয়াবা আইস, টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ে তার একক নিয়ন্ত্রণ ছিল কক্সবাজারের ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির। কক্সবাজারের মাদক সাম্রাজ্যের সেই অধিপতি সরকারি তালিকাভুক্ত গডফাদার ৫ আগস্টের পর গ্রেফতার হয়েছে র্যাবের হাতে। কিন্তু বন্ধ হয়েছে কি মাদকের কেনাবেচা? এখনো কিন্তু আগে যেমন ছিল মাদকের যে রমরমা বাণিজ্য, সেটি কিন্তু এখনো চলমান আছে। বৌদির আত্মীয় স্বজন, ভাই, ভাগিনা এবং তার অনেক আত্মীয় স্বজন আছে যারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে আমরা শুনেছি। টেকনাফ কেন্দ্রিক আরো কয়েকটি সিন্ডিকেট আছে। অনুসন্ধান বলছে বদি গ্রেফতারের পর এখন কক্সবাজারের মাদকের গডফাদার হয়ে উঠেছে তারই পরিবারের সদস্য ও স্বজনরা। বদির ৫ ভাই সহ ১০ জন নিয়ন্ত্রণ করছেন কক্সবাজারের মাদক চোরা কারবার। তালিকায় রয়েছে বদির ৫ ভাই আব্দুল আমিন, আব্দুল শকুর, মৌলভী মজিবুর রহমান, ফয়সাল, শফিকুল ইসলামের নাম। এছাড়াও ২ ভাগিনা নিপুণ এবং সালমান, চাচাতো ভাই ফরিদ আলম, আরেক ভাগিনা নাহিদ, বদির ডান হাত নূর মোহাম্মদ প্রকাশেরও নাম রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং অস্ত্র মামলাও রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে মাদক চোরাচালানের নয়া এই সিন্ডিকেট ভাঙতে তৎপর আছেন তারা। শূন্যতা ডেফিনেটলি পূরণ করেছে এবং কারা করেছে এই তথ্য আমাদের কাছে আছে এবং তার কিছু কিছু বদির যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু আত্মীয় স্বজন কিন্তু এখনো এটার সাথে আছে বলে আমরা এখনো তথ্য পেয়েছি। এছাড়া সারা দেশের মাদক নিয়ন্ত্রণকারী ৮৫ জনের নতুন তালিকাও করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মূলত আমরা শর্ট তারিখে একটা করেছি যেটা আমাদের টার্গেটেড ফার্স্ট টার্গেট, সেটার মধ্যে আমাদের 85 আছে, বাকি যেটা আছে টোটাল অ্যারাউন্ড 12,000 হবে এরকম। সংশ্লিষ্টরা বলছেন সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড আরো তৎপর না হলে মাদক প্রবেশ ঠেকানো সম্ভব নয়। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। 15 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বেলা 11:50 গোপালগঞ্জ
যে অবস্থিত পার্কটিতে প্রবেশ করে। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি অফিসের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন দলের সদস্যরা। এনবিআর জানায়, বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের যে বিবরণ দেওয়া হয়েছে তার সত্যতা যাচাই বাছাই করা হচ্ছে। সঙ্গে কর ফাঁকি সহ আরও কিছু বিষয় খতিয়ে দেখছেন তারা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে এনবিআর। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লাবনী, সর্বশেষ অবস্থা জানাবেন, অভিযান কি ইতোমধ্যে শুরু হয়েছে কিনা? নাফিসা, অভিযান ঠিক সকাল 11:50 শুরু হয়েছে এবং এখনো চলছে। কিছুক্ষণ আগে এনবিআর সদস্যরা এখানকার যে অফিস কক্ষ রয়েছে সেখানকার নথিগুলো যাচাই বাছাই করছেন। এখন তারা আসলে এই যেহেতু এটি বিশাল আয়তন ঘিরে এবং বিভিন্ন স্পটে তারা যাচ্ছেন এবং এই যে বিভিন্ন কটেজগুলো রয়েছে এই কটেজগুলো পরিদর্শন করছেন এবং কিছুক্ষণ পরে হয়তোবা উনি আমাদের গণমাধ্যম কর্মীদের যে ব্রিফিং করবেন। আর যে বিষয়টি আমরা জানি যে আসলে তিনি অর্থাৎ ডক্টর বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যে তাদের যে সম্পদের যে বিবরণ দিয়েছিলেন সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং তিনি ঠিকমতো ভ্যাট ট্যাক্স দিয়েছেন কিনা এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করবেন। এছাড়া এখানে যে সম্পদ রয়েছেন সেই কি পরিমাণ সম্পদ রয়েছে এই বিষয়গুলো কিন্তু তারা যাচাই বাছাই করবেন। এখন তারা কিছুক্ষণ পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং এই যে বিশাল আয়তনের সাভানা ইকো রিসোর্ট, এই রিসোর্টে কিন্তু জমি দখল নিয়ে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ভুক্তভোগী আছে। আমরা তাদের সাথে হয়তো বা কিছুক্ষণ পর কথা বলবো যে তাদের জমিগুলো কিভাবে দখল করা হয়েছে কিংবা কিভাবে ভয় ভীতি দেখিয়ে সেগুলো লিখে নেওয়া হয়েছে সেই কথাগুলো হয়তোবা তাদের কাছে যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমেই আমি জানাতে পারবো। তো এখনো এনবিআর সদস্যরা আছেন এবং তারা কিছুক্ষণ যে আনুষ্ঠানিক যে ব্রিফিং সেই ব্রিফিংতে করবে এবং তারা কি কি আসলে দুর্নীতি বা অনিয়ম পেয়েছেন সেই বিষয়গুলো হয়তোবা তাদের যে বক্তব্য তারপর জানাতে পারবো। তো নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্য প্রবাসীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক, এমন ভুল তথ্যে সকাল থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তারা জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই এমন হয়রানির শিকার হয়েছেন তারা। মঙ্গলবার সকাল 10:30টার পর প্রায় 300 প্রবাসী হাসপাতালটিতে টিকা নিতে আসেন। টিকার মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন সামনে যান। তাদের কর্তৃপক্ষ জানায়, এই টিকা শুধু ওমরা এবং ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সঠিক তথ্য জানার পর আন্দোলন স্থগিত করেন প্রবাসীরা। তাদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পান্থপথ ও আশেপাশের এলাকার মানুষজন। একটা টিকার ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে, এই ভ্যাকসিন নিয়ে 1 তারিখের পর থেকে বাইরে যাইতে হবে। এখন সেই ভ্যাকসিনই নাই বাংলাদেশে। কালকেও টিকা দিছে, আজকে বলতেছে যে টিকা নাই। টিকার দাম ছিল 1000 টাকা, কিন্তু বাড়ায় 4500 টাকা করে দিছে। যারা ওয়ার্কার ভিসা যাবে তাদের জন্য প্রযোজ্য না। করোনা ভ্যাকসিন দিছে, এটাই চলবে। নতুন করে ওয়ার্কারদের জন্য কোনো ভ্যাকসিন নাই, এটা সিদ্ধান্ত। ইন্টার্ন ভাতা বৃদ্ধির জন্য ক্লাস বর্জন এবং অবস্থান কর্মসূচি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে ক্লাস বর্জন করেন তারা। তাদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাতা 15,000-এর উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ে দেয়া হচ্ছে 9,000 টাকা। এ বিষয়ে দিন বরাবর স্মারক দেয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক। 5 দিনের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় 3000 অংশগ্রহণকারী একত্রিত হয়েছেন। বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 1টায়
সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী 23 জানুয়ারি মূল সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে এবার বাংলাদেশ বিষয়ে আলাদা সংলাপ হবে। প্রধান উপদেষ্টা কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। কিছু পণ্যে ভ্যাট বাড়লেও বাজারে তেমন প্রভাব নেই দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করা হবে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাজার সহনীয় রাখতে কাজ করে যাচ্ছে সরকার। বিশেষ সুবিধায় ওএমএস এর মাধ্যমে 10 কৃষি পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, এসব পণ্য বিক্রি বন্ধ থাকলেও চাল ও আটা দেওয়ার কার্যক্রম চালু থাকবে। আমদানির মাধ্যমে সারের মজুদ বাড়াতে চায় সরকার, জানান অর্থ উপদেষ্টা। চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যদি অন্যভাবে আরো সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা। ওএমএসটা আপনারা জানেন আমরা খুব ইমার্জেন্সি বেসিস এটা আমরা করেছিলাম। ওটা যদি স্পেশাল টাকাও দেওয়া হয়েছে, ওটা সাকসেসফুলি ওটা ইমপ্লিমেন্ট করা গেছে। ঢাকা, চিটাগাং এবং নানান জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক আমরা কাভার করেছি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টায় শাহজাদপুর পৌর শহরের বেসিক বাস স্ট্যান্ড এলাকায় পাবনা সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ক্যাম্পাসের দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, প্রায় 8 বছর ধরে বিশ্ববিদ্যালয় চালু হলেও স্থায়ী ভবন নির্মাণ করা হয়নি, আর এতে ক্লাস সংকট এবং আবাসন সংকটে ভুগছেন তারা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। পটুয়াখালীর কলাপাড়ায় বাড়িতে ঢুকে শাহনাজ পারভিন লাকি নামের এক নারীকে হত্যা করেছে ডাকাত দল। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেন তারা। সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল 8টার দিকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়না তদন্তে পাঠায়। এই বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এর মধ্যে চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ সিভিল সার্জনের। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শীতের প্রকোপ বাড়ায় খাগড়াছড়িতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। 15 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 রোগী। ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়রিয়া, বমি ও নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে। এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ডাক্তার বসে থাকার জন্য, গ্যাস দেওয়ার জন্য, নাকি ড্রপ দেওয়ার জন্য। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি। কাশি দেওয়া নিয়ে ভর্তি আছে, এখন একটু বাচ্চা সুস্থর দিকে আছে। সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি হওয়ায় শিশু ও বৃদ্ধের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয় সেজন্য সতর্ক থাকুন। সর্দি কাশির সমস্যা বেড়ে যায়, অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দ্রুত উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন।
ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়লা আবর্জনা ফেলে দখল করা হচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভূমি অফিসের 100 বছরের ঐতিহ্যবাহী আলোকদিয়া পুকুরটি। ভাগাড়ে পরিণত হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ বাজারের কয়েকশো ব্যবসায়ী, পথচারী ও আশেপাশের বাসিন্দারা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ভোগান্তি হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন সংস্কারের অভাব, অযত্ন আর অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ভূমি অফিসের অন্তর্ভুক্ত আলোকদিয়া পুকুরটি। ময়লা আবর্জনার দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। এতে করে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বসতবাড়ির বাসিন্দা সহ 2টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে যাতায়াত করছেন। আমরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই ময়লা এখান থেকে যেতে পারি না, গন্ধ, অনেক গন্ধ। পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং আমাদেরও অনেক নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চলাফেরার সমস্যা হচ্ছে, নাকে হাত দিয়ে চলাফেরা করার লাগে না। রাতে গরু ছাগল গল্প করিয়ে পুরা দোকানপাটের সব ময়লা এখানে ফেলাই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর না থাকায় বাজারের সব ময়লা আবর্জনা ফেলা হয় এই পুকুরে। এতে করে দিন দিন দখলদারদের হাতে চলে যাচ্ছে সরকারি পুকুরটি। যে ময়লাগুলো ফেলাচ্ছে, এই রোগ বালাই ছাড়াচ্ছে, কোনো প্রশাসনও উদ্যোগ নিচ্ছে না। আবর্জনা যাতে না ফেলে এর ব্যবস্থা নিতে হবে, কারণ এখানে কেউ নিষেধও করে না যে এটা এখানে ফেলানো যাবে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, এইগুলো পরিষ্কার করে দিক। সরকারি সম্পদ অবৈধ দখলমুক্ত ও পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এইসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে সবসময় আমরা থাকি। সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা এবং পরিবেশের যেই পরিবেশ ঠিক রাখা, এই বিষয়ে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। আমি অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিব। জামালপুর ইউনিয়নের আলোকদিয়ার 38.69% 100 বছরের পুকুরটি সংস্কারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রঙিন ফুলকপি ও বাঁধাকপি। উচ্চমূল্যে বিক্রি করে হাসি ফুটেছে সদর উপজেলার চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিনের মুখে। তার দেখাদেখি অন্য কৃষকরাও স্বপ্ন দেখছেন রঙিন এই কপি চাষের। কৃষি বিভাগ বলছে, পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হবে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই রঙিন কপি চাষ। সাইদুল ইসলাম পাভেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রং বেরঙের বাহারি সব ফুলকপি আর বাঁধাকপি, কোনোটা হলুদ, কোনোটা আবার বেগুনি, রয়েছে গোলাপি ও লাল রঙের কপিও। 20 শতক জমিতে সাদা কপির পাশাপাশি রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিন। সাধারণ কপির চেয়ে সব রঙিন কপি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। দাম বেশি হলেও বাজারে চাহিদা রয়েছে ব্যাপক। মোটামুটি আল্লাহ দিলে হইছে, খারাপ হয় না। আমার মোটামুটি বেচা বিক্রি সাদাটা একটু কম হয়েছে আর কি, তারপরও আপনার এই রঙিলা কপিটার দিকে যায় মোটামুটি একটু আপনার টাকা পয়সা মোটামুটি আসতেছে। জামালের সফলতায় স্থানীয় অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন রঙিন কপি চাষে। লাভজনক আমরা দেখতেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আগামীতে ইনশাল্লাহ করার আগ্রহ আছে। এদিকে ভিন্ন ধর্মী এই কপি দেখতে ও কিনতে তার খেতে ভিড় করেছেন ভোক্তারা। এই কপিটার চাহিদা বাজারে অনেক ভালো এবং এই কপি মানুষ খুব স্বাদ করেই খায়। রঙিন কপি উৎপাদনে আগ্রহীদেরকে পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষক সহ এসব কপি যারা আমরা কৃষকদেরকে পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষকদেরকে অনুপ্রাণিত করছি যাতে করে তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি সহ অন্যান্য যেই সবজিগুলো বাজারে দাম বেশি থাকে সেই সবজিগুলো আবাদ করে। এসব কপি স্থানীয় বাজারে বিক্রি করে 1.5 লাখ টাকা আয়ের আশা জামাল উদ্দিনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
নুডলস খান নাই তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। সংবাদে আবারও স্বাগত। আজও শান্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত। উত্তেজনা না থাকলেও সীমান্ত এলাকার মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কিরণগঞ্জ সীমান্ত থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী জুবায়ের সানি। আমি এই মুহূর্তে রয়েছি কিরণগঞ্জের সীমান্তে। আমার ঠিক পেছনেই কিন্তু ভারতের জমি, যেটি এই যে গম ক্ষেতটি দেখা যাচ্ছে, এটি কিন্তু ভারতের জমি এবং গেল শনিবার এই ক্ষেতের গম কেটে নিয়ে গেছে বাংলাদেশি নাগরিকরা, এমন অভিযোগ তুলে কিন্তু বিজেপির বাংলাদেশি নাগরিকদের উপরে হামলা চালায় ভারতীয়রা। এবং এই যে বাগানটি রয়েছে সেই বাগানের কিন্তু গাছ কেটে ফেলে এবং যদি ক্যামেরার চোখে আমি দেখাই, ঠিক তারপরেই কিন্তু ভারতের যে কাঁটাতারের বেড়া, যেখানে দেখা যাচ্ছে রাস্তা রয়েছে, সেখানে গাড়ি চলাচল করছে, সেখানে বিএসএফ সদস্যরাও তারা যেটি অভিযোগ তুলেছেন যে বাংলাদেশিরা তাদের গম কেটে নিয়ে গেছেন এবং সেই অভিযোগ তুলে ঠিক পিছনে যে কাঁটাতারের বেড়াটি দেখতে পাচ্ছেন তার গেট দিয়ে শত শত ভারতীয় নাগরিক প্রবেশ করে এবং আমি যে এখন বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি সেই বাগানের গাছ কেটে ফেলে, এখানে বাংলাদেশিদের নাগরিকদের উপরে হামলা চালায়। সেই সংঘর্ষ কিন্তু এই বর্ডার থেকে ছড়িয়ে চৌকা সীমান্ত পর্যন্ত আসলে ছড়িয়ে যায়। আমার এখান থেকে কয়েকশো গজ দূরেই কিন্তু বিএসএফ এর সদস্যরা তারা অবস্থান করছেন এবং আমার পিছনে বিজিবি সদস্যরা তারাও কিন্তু অবস্থান নিয়েছে। এখন সীমান্তে আসলে এই ক্ষেতগুলোতে আসলে কাউকে আমি দেখতে পাইনি, কোনো কৃষককে আমি দেখতে পাইনি যারা কাজ করছেন এবং বলা যায় কিন্তু এখন পর্যন্ত যে কোনো সংঘাতের ঘটনার আশঙ্কা নেই, কিন্তু যে পরিস্থিতি সেটি কিন্তু এখন মোটামুটি শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে কিরণগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে তামাকের ওপর কার্যকর কর আরোপের চেয়ে তামাক বন্ধের পদক্ষেপে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, তামাক নিয়ন্ত্রণে কর বসানো একটি পদ্ধতি মাত্র, পূর্ণ সমাধান নয়। মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্র একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটে কার্যকর কর আরোপের প্রস্তাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। খুচরা সিগারেট বিক্রি বন্ধ এবং বিক্রেতাদের লাইসেন্স নিশ্চিতের আহ্বান জানান উপদেষ্টা। যদি আমরা বেশি কর বাড়াই তাহলে ব্যবহার কমে যাবে এবং ব্যবহার কমলে মোট যে রাজস্ব আয় তা নাকি কমবে, কিন্তু বহু গবেষণা করে দেখানো হয়েছে যে আসলে রাজস্ব বরং বাড়বে। কর আরোপ তো অবশ্যই এবং অন্যান্য সব মাধ্যমে তামাক সেবন বন্ধ করে জনস্বাস্থ্য রক্ষা করাটা আমাদের জন্য জরুরি। এবার আন্তর্জাতিক খবর। নিয়ে একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় ১৬০০ জনকে ক্ষমা করেছেন তিনি। সই করেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও। বিশ্লেষকরা বলছেন,
কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। এমনকি মার্কিন মসনদে ট্রাম্পের ফিরে আসা ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলেও মত বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শিগগিরই বাতিল করবেন বাইডেন আমলের সব নির্বাহী আদেশ, আর তার কিছুক্ষণ পরই লেগে যান কাজে। বহু স্থগিতাদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান ট্রাম্প। প্রথম দিনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এর পাশাপাশি ট্রাম্প রিমেইন ইন মেক্সিকো নীতি পুনরায় কার্যকর করার কথা জানান। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ওভাল অফিসে বসে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৬০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প। এসব ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ছিলেন। বিশ্বের বিভিন্ন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নিশ্চিত করতে ট্রাম্পকে বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হবে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বড় বাধা হতে পারে ইরানকে মোকাবেলা করা। এছাড়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ বিশ্বের জন্য বোঝা হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ট্রাম্পকে। As a part of his negotiation sort of process, this is not the first time we're witnessing this, and I think it is proving to be effective. বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই, পাশাপাশি পাল্টাতে পারে ভূ রাজনীতির নানা সমীকরণ। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। কট্টর ইসরায়েলপন্থী এ সিনেটরকে নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব খেলার খবর। একদিন বিরতি দিয়ে কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। ঢাকা ও সিলেট পর্বের পর জমে উঠেছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বুধবার দুপুর 1:30টায় স্বাগতিক চিটাগং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এ এখন পর্যন্ত 8 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে চিটাগং। অন্যদিকে 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় টেবিলের 3-এ থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি ঘোষণা নিয়ে গড়িমসি করছে বিসিবি, যদিও এরই মধ্যে তৈরি হয়েছে খসড়া। অবস্থা এমন, বর্তমানে একজন পরিচালককেই সামলাতে হচ্ছে বিসিবির একাধিক দায়িত্ব। বোর্ড পরিচালক ফাহিম সিনহা বলছেন, পরবর্তী বোর্ড সভায় প্রকাশ হতে পারে পূর্ণাঙ্গ কমিটি। বিসিবির অভ্যন্তরীণ জটিলতা যেন কাটছেই। 5 জানুয়ারি সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভাপতি ফারুক আহমেদ আশ্বাস দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই গঠন হবে পূর্ণাঙ্গ কমিটি। কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। সেই এক সপ্তাহ পেরিয়ে গেছে অনেক আগেই, চলছে জোড়াতালি। কেউ জানেন না কে কোন কমিটির দায়িত্বে। পরিস্থিতি এমন যে একজন পরিচালককে সামলাতে হচ্ছে একাধিক দায়িত্ব। গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম, সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয়। যদিও আশার বাণী শুনিয়েছেন এই বোর্ড পরিচালক। গত বোর্ড মিটিং এর পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে। ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিং এর পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে। এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। এদিকে ক্লাবগুলোর মধ্যে বাড়ছে অস্থিরতা। গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকার 76 ক্লাব প্রতিনিধিরা। এরই মধ্যে পিছিয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। দাবি মানা না হলে ঢাকা প্রিমিয়ার লিগও সময় মতো মাঠে গড়াবে না বলেই শঙ্কা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।
দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।